হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা ডান ডানা ডান, যেটার জাপানিজ উচ্চারণ হবে দান দা দা দান বা এই ধরনের কোনো একটা কিছু, সেই সিরিজের 9 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো কোনো বাড়তি কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এবং আমরা লাস্ট পর্বে এটাও দেখেছিলাম যে আয়রা কিন্তু আমাদের নায়ককে সেভও দিচ্ছে। যেমন আমাদের নায়ক টার্বোগ্রানিতে ট্রান্সফর্ম হতে পারে, সেরকম এখন আয়রাও ট্রান্সফর্ম হতে পারে অ্যাক্রোবেটিক সিল্কির মনে করো পাওয়ার নিয়ে। তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই আয়রা সেই সকল এলিয়েনদেরকে লাথি মেরে এখান থেকে সরিয়ে দেয়। তবে বর্তমানে ওকরণ কিন্তু সম্পূর্ণ উলঙ্গ হয়ে গিয়েছে। গত পর্বে আমরা দেখেছি ওকরণের কলা কেটে নেবে এর জন্য এলিয়েনরা ওকে ন্যাংটা করে দিয়েছে। তো এই দৃশ্য দেখে আয়রা অনেক লজ্জা পেয়ে যায়, আর সে ওকরণকে বলে, দেখো আমাদের তো এখনো বিয়ে হয়নি, কারণ আমি তোমাকে ল্যাংটো দেখতে পারবো না। তো যাই হোক, ওদের সামনে এখন শার্প এলিয়েন আর বক্সার এলিয়েনটা ছিল, মানে একটা এলিয়েন একটা বক্সার, আর দুটোকে তো লাথি দেখে তাড়িয়ে দিয়েছে। তো এলিয়েনটা তখন আয়রাকে বলে, বাহ তোমার মতো সুপার পাওয়ার রয়েছে, আর এর জন্যই তো তুমি আমাদের ডোমেইনে ঢুকতে পেরেছো। তো এবার আমরা তোমার কলাটাও নিয়ে নেব। বাট এখানে আয়রা বলে, আমার কোনো কলা নেই, যা থাকার একটা স্ট্রবেরি থাকতে পারে। তো এরপর সেই এলিয়েন করে কি বক্সার এলিয়েনকে আক্রমণ করতে বলে আয়রার উপর। আর আয়রা তখন ওই বক্সার এলিয়েন ওই কাকড়া মতো এলিয়েনের সাথে ফাইট করতে থাকে। আর ওকরণ তখন ন্যাংটো হয়ে মনে করে লজ্জা পেয়ে একটা ক্লাসরুমে ঢুকে পড়ে। আর এদিকে দেখি আমরা বক্সার এলিয়েনটি মমতাজের ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, গানটা গাইতে গাইতে আয়রার সাথে ফাইট করছিল। আর তখন আয়রা ওকে ডস করে সরাসরি শার্প এলিয়েনের উপর আক্রমণ করে। তবে ওই এলিয়েনটা তখন তার সাইকিক পাওয়ার ব্যবহার করে আয়রাকে দূরে ছুড়ে মারে। তখন ওই এলিয়েনটা তার সাইকিক পাওয়ার ব্যবহার করেছে, তখন ওই পাওয়ারের মধ্যে বা আক্রমণের মধ্যে ওই এলিয়েনটাও চলে এসেছিল, বক্সার এলিয়েনটা। তো এই কারণে ওই বক্সার এলিয়েন বলে, তোমার আক্রমণের মধ্যে আমাকে ফেলো না, আমরা তো একদমই লড়ছি তাই না? তো যাই হোক, শার্প তখন বলে, তুই জাস্ট একটা সাধারণ ফাইটার, তোর মতো ফাইটারকে আমি অনেক পেয়ে যাবো, কিন্তু ওকে আমার মারতে হবে। তো এরপর ওই বক্সার এলিয়েন আবারও করে কি আয়রার উপর আক্রমণ করে, আর আয়রা তখন ওর পাঞ্চকে ডস করে। আর এদিকে ও কারণ বিভিন্ন লকার খুলে পড়ার মতো জামা খুঁজতে থাকে। আর তারপরে এই বক্সার এলিয়েনটা করে কি একটা জেট পাঞ্চ মারে, আর এই জেট পাঞ্চ দেয়াল ভেঙে সরাসরি ও কারণের বডিতে লাগে। আর আয়রা তখন সেই এলিয়েনটার পাঞ্চকে টিটকারি মেরে বলে, এরকম পাঞ্চ মেরে কি লাভ যদি সেই পাঞ্চটা টার্গেটে হিটই না করতে পারে। তো এখন শার্প এলিয়েনটা আবারও আয়রার উপর আক্রমণ করে। তবে এবারও এই আক্রমণটা ওই বক্সার এলিয়েনের শরীরেই লাগে। তো বক্সার এলিয়েনটা তখন আবারও আয়রার উপর আক্রমণ করার জন্য অনেক চেষ্টা করছিল, তবে তার একটা পাঞ্চও আয়রা লাগছিল না। তো এরপর আমরা দেখি আয়রা সেই এলিয়েনের মুখে অনেক জোরে একটা লাথি মারে, আর এই কারণে ওই এলিয়েনটা সিলিং এর উপর আটকে যায়, মানে মাথা মোটা তো। আর এরপর আমরা দেখি আয়রা সোজা শার্প এলিয়েনের দিকে যায়, তবে সে তার পাওয়ার ব্যবহার করে আয়রাকে আটকে ফেলে। তো এই কারণে আয়রা আবার নর্মাল ফর্মে চলে আসে, আর তারপর শার্প এলিয়েন আয়রাকে খেপাতে থাকে। আর এটা ভেবে খুশি হয় যে এক জায়গাতেই সে অনেকগুলো সুপার পাওয়ার যুক্ত মানুষ পেয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই যে বাকি দুটো শার্প এলিয়েনও কিন্তু এবার উঠে এখানে চলে এসেছে, এবং তারা এখানে তাদের অরিজিনাল ফর্মে এসে আয়রাকে বলে, তোমার স্পিড অনেক ভালো, তবে তুমি অতটাও শক্তিশালী নাও। তো যেহেতু তুমি আমাদের প্ল্যানে ছিলে না, তবে তারপর যেহেতু তোমাকে পেয়ে গিয়েছি, আমরা তোমার স্ট্রবেরিও নিয়ে নেব। তো এরপর আয়রা ওদেরকে বলে, দেখো আমাকে সৃষ্টিকর্তা সিলেক্ট করেছে, এ কারণে আমি কখনোই তোমাদের কাছে হারবো না, তোমাদের মারার জন্য সৃষ্টিকর্তা আমাকে সিলেক্ট করেছে। আর তখনই সেখানে সে বক্সার এলিয়েন আবারও আয়রার পেটে অনেক জোরে একটা পাঞ্চ মারে, আর এই কারণে আয়রা দেয়াল ভেঙে ক্লাসের মধ্যে চলে যায়। তো এইবার আয়রাকে বাঁচানোর জন্য ওকরণ বাইরে বেরিয়ে আসে, তবে এখনো সে পুরোপুরো ল্যাংটা বাবা ছিল। তবে ওকরণ এখানে তার টার্বোগ্রানির ফর্মে চলে আসে। তবে এই এলিয়েনরা তাদের সাইকিক পাওয়ার ব্যবহার করে এবং ওকরণকে আবারও নর্মাল করে ফেলে। আর তারপর ওই এলিয়েনরা বলে, আমরা তোমার কলা এবং স্ট্রবেরি দুইটাই নিয়ে নেব। তো যাই হোক, এরপর এলিয়েনরা আরো বলা শুরু করে, আমরা তিনজন যখন একসাথে থাকি তখন আমাদের নিজেদের পাওয়ার একত্রিত করে আমাদের পাওয়ারকে একটা আলাদা ফর্মে নিয়ে যেতে পারি। আর তখন সেখানে একটা আলাদা ওসাম জোন তৈরি হয়। আর এই ওসাম জোনের মধ্যে ট্রান্সফর্ম হওয়া তো দূরের কথা, দাঁড়ানো সম্ভব নয়, মানে বুঝিয়ে বলে ব্যাপারটা। ওরা তিনজন এক জায়গায় হয়ে ধরো তোমার উপরে যদি একটা ওসাম জোন করে, তাহলে তোমার ভিতরে যত পাওয়ারই থাক তুমি কোনোভাবে সেই পাওয়ার ইউজ করতে পারবে না। তবে এই পাওয়ার একটা সমস্যা রয়েছে, এই জোনের মধ্যে ওরা নিজেরাও প্রবেশ করতে পারে না। তো এই জন্য ওই বক্সার এলিয়েনকে ভাড়া করে নিয়ে এসেছে। আর তারপর ওই বক্সার এলিয়েনকে বলে, ওদের গিয়ে মারো, এমন মারবে যাতে একটু নড়াচড়া না করতে পারে। তো এরপর এলিয়েনটা ভেতরে ঢুকে ওকরণের মাথায় পাঞ্চ করতে থাকে। তো এটা দেখে আয়রা অনেক চিন্তিত হয়ে যায় যে ওকরণ কি মারা পড়বে নাকি, কিন্তু হঠাৎ করে ওকরণ করে কি একটা পাঞ্চ আটকে দেয়, এবং সে তার টার্বোগ্রানি ফর্মে চলে আসে এবং এলিয়েনটাকে মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। আর তখন শার্প এলিয়েনরা বুঝতে পারে না এটা কিভাবে হলো, ওকরণ এই অসাম জোনের বাইরে কিভাবে ট্রান্সফর্ম হলো, কিভাবে শক্তি পেল। তো তখনই আমরা দেখতে পাই এখানে মূলত মোমো চলে এসেছে, আর মোমো মূলত তার পাওয়ার দিয়ে জোনটাকে, মানে অসাম জোনটাকে ক্যান্সেল করে দিয়েছে। তো এটা দেখে এলিয়েনরা অনেক বেশি অবাক হয়ে যায় মোমোর পাওয়ার দেখে। আর মোমো তখন ওদেরকে বলে, তোদের এই বিভৎস চেহারা আমি এখনো ভুলে যাইনি, শালা রেপিস্টের দল। তো এখানে মূলত এলিয়েনরা মোমোকে ব্যস্ত রাখার জন্য বা এই ফাইট থেকে দূর রাখার জন্য সেই গডজিলা টাইপ বা সাপের মতো এলিয়েনটাকে ভাড়া করে নিয়ে এসেছিল। তারা মূলত প্ল্যান করেছিল প্রথমে ওকরণের কলাটা নেবে, এরপরে মোমোর সাথে ফাইট করবে। তো মোমোকে এখানে দেখে ওকরণ অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ওকরণকে উলঙ্গ দেখে মোমো ওকে মনে করে কি বলে যে একটা পারভার্ট বা মনে করো লুচ্চা বদমাশ বলে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই মুক্ত হয়ে ওকরণ আর আয়রা দুজনই ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তো আয়রা তখন মোমোকে বলে, আমি জাস্ট তোমাকে এই ফাইটে সাহায্য করবো, তারপর তোমাকে মেরে ফেলবো। বাট ওকরণ বা কেন তাকা করো শুধুমাত্র আমার, কিন্তু আমরা জানি ওকরণের যে মেইন নাম কেন তাকা করে, এটা কিন্তু মোমোর সবচেয়ে ফেভারিট যে অ্যাক্টর তার নাম। তো এই নাম শুনে মোমো অন্যমনস্ক হয়ে যায় এবং ওর পাওয়ারটা সরে যায়, আর এই কারণে ওদের পাওয়ার আবারও নর্মাল হয়ে যায় এবং শার্প এলিয়েনদের পাওয়ার ওদের উপর এসে পড়ে এবং ওদের জিহ্বা মনে করে মাটিতে লেগে যায় এবং জিভ দিয়ে মাটি চাটতে থাকে। তো এলিয়েনরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, আর এরপর তারা সেই বক্সের এলিয়েনটাকে মেরে মেরে জাগানোর চেষ্টা করে এবং বলে, শালা তাড়াতাড়ি ওঠ, তুই যদি এই কাজ সঠিকভাবে না করতে পারিস তাহলে কিন্তু তোর পেমেন্ট আমরা কেটে নেব। কিন্তু ওই বক্সের এলিয়েনটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে।
ফেলেছিল। আর এই কারণে সার্প এলিয়েনটা ওকে একটা পাওয়ার বুস্টার ইনজেকশন দিয়ে দেয়, মানে এটা অনেকটা মনে করে কলিকাতা হারবালের মতো। তো এটার কারণে ওই এলিয়েন এবার 24 ঘন্টা একটা না ফাইট করতে পারবে, অন্যভাবে নিও না, মানে ফাইটি করতে পারবে। তবে তার চেহারাও এখন বদলে গিয়েছে, সে পুরো ট্রান্সফর্ম হয়ে গিয়েছে এবং সে এতক্ষণ যে মমতাজের ফাইটটা যায় গান গাচ্ছিল সেই গানটা চেঞ্জ হয়ে এখন নেয়া কাক্কারের কার্মে মিউজিক বাজা গানটা গাইতে থাকে। তারপর ওই বক্সার এলিয়েনটা করে কি, ও কর্ণের উপর শক হিপ দিয়ে আক্রমণ করে, কিন্তু মমতার পাওয়ারটা আবারও ব্যবহার করে এবং আয়রাকে বলে তুমি কখনোই কিন্তু আমার সামনে আর ও কর্ণের আসল নাম বলবে না। আর এইদিকে আমরা দেখি সার্পো এলিয়েনরা তার সাইকোনোসিস পাওয়ার দিয়ে চেষ্টা করছিল ওদেরকে আটকানোর, কিন্তু সেটা কাজ করছিল না। আর এটা কাজ করছিল না মোমোর জন্য। তো এই কারণে তারা বক্সার এলিয়েনকে বলে মোমোকে তুমি টার্গেট বানাও। তো আয়রা তখন ওর উপর আক্রমণ করে আর এলিয়েনটা তখন ওকে আপার কাট মেরে উপরের সিলিং এ আটকে দেয়। আর এই এলিয়েনটার পাঞ্চ এত বেশি ফাস্ট ছিল যে মোমো এগুলোকে দেখতে পাচ্ছিল না এবং সে আবারও আয়রাকে মারতে যায়। তবে ও কারণে সে ওকে বাঁচিয়ে নেয়, কারণ এই জায়গায় সবচেয়ে বেশি দ্রুত গতিতে চলতে পারে ও কারণ নিজে, আর সে বক্সার এলিয়েনের পাঞ্চ গুলোকেও দেখতে পাচ্ছিল। তো এলিয়েনরা যখন আবারও আক্রমণ করে তখন সে সেই জায়গাটা থেকে সরে যায় আর আয়রাকে একটা কিক মারে। আর এভাবে তারা একসাথে মিলে এলিয়েনটার সাথে ফাইট করতে থাকে, কিন্তু এটা করতে গিয়ে অনেক কাছাকাছি চলে আসে, মানে বুঝতেই পারছো অন্যরকম একটা ব্যাপার। তো মোমো এটা দেখে বলে তোমরা একটু বেশি কাছাকাছি চলে এসেছো, এভাবে চলতে থাকলে এলিয়েন যদি অ্যাটাক করে তোমাদের দুজনের উপরই অ্যাটাকটা লেগে যাবে। বাট আয়রা তখন উল্টো বলছে এবং মোমোকে বলে তোমার কি হিংসা হচ্ছে আমাদের দেখে? তো তখন ও কারণ আবারও করে কি কেন তাকা করার একটা সিনেমার ডায়লগ দেয়, আর এই ডায়লগ শুনে মোমো আবার অন্যমনস্ক হয়ে যায়। আর এই কারণে আয়রা এবং তোমার ওই ও কারণ আবারও নর্মাল ফর্মে চলে আসে এবং আবারও মাটি চাটতে শুরু করে। বাট মোমো যখন আবার পাওয়ার নিয়ে ওদেরকে ঠিক করে তখন আয়রা মোমোর উপর রাগ দেখাতে থাকে যে তুই মনোযোগ কোন দিকে দিচ্ছ, এখন কার কথা মনে করছো? আলামিনের কথা মনে করছো? লাবনিও বিয়ে করছে, তুই আমাদের দিকে নজর দাও। আর এই দিকে আমরা দেখি সার্পো এলিয়েনরা সেই বক্সের এলিয়েনের উপর রাগ দেখাতে থাকে এবং বলে তুমি কোনো কাজের না, তোমার পেমেন্ট থেকে 60% টাকা কেটে নেওয়া হবে, সিরিয়াসলি এলিয়েনদেরও টাকার দরকার। তো এটা শুনে এলিয়েনটার অনেক খারাপ লাগে এবং ওদের উপর আরো রাগ ওঠে। আর তখনই হঠাৎ করে পায়ের নিচের যে পানি সবুজ হয়ে যায়, সম্পূর্ণ জায়গাটায় পানি দিয়ে ভরে যায়। তো ওদের পায়ের নিচে কোনো মাটি ছিল না এবং মোমো দেখতে পায় স্কুলের ছাদ এবং স্কুলের দেয়াল সবকিছুই পানিতে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র তাদের সাঁতারের উপর থাকতে হবে। তো পানির মধ্যে মোমো সেই গডজিলা টাইপের ক্রিয়েচারকেও দেখতে পায়, যাকে দেখে ওকরণ চিৎকার করে বলে আরে এটা তো নেসি। নেসি মূলত হচ্ছে একটা কাল্পনিক গল্প, এটা নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে। ওই তোমার কোন এক জায়গার লেকে ডাইনোসর জাতীয় একটা প্রাণী দেখা যায়, অনেক বড় গলা, তো ওইটার সাথে আর কি মিলিয়ে বলেছে এবং এই ছবিটা অনেকে হয়তো দেখে থাকবে। তো যাই হোক, আয়রা তখন ওকরণকে এক্সাইটেড দেখে ওর উপর আরো বেশি ইমপ্রেসড হয়ে যায় যে এই পরিস্থিতি এত বেশি মানসিকভাবে স্টেবল রয়েছে। বাট এটা দেখে মোমোর আরো অনেক বেশি হিংসা হতে থাকে। আর এইদিকে আমরা দেখি এলিয়েনরা তখন নেসির উপর রাগ দেখাতে থাকে এবং বলে তোমার কাজ ছিল মোমোকে আটকে রাখা, কিন্তু তুমি পারোনি, এটার কারণে তোমার পেমেন্ট থেকে 60% টাকা আমরা কেটে নিলাম। তো এই কথা শুনে নেসি করে কি ওই এলিয়েনটাকে একবারে মধ্য থেকে কেটে ফেলে। তো এটা দেখে ওকরণ আর আয়রা আরো বেশি ভয় পেয়ে যায় এবং তারা চিন্তা করে যদি এই এলিয়েন মানে ওদের গুরুরই অবস্থা করে দেয় তাহলে আমাদের কি অবস্থা করবে। তো যাই হোক, ওরা সাঁতার কেটে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে সেই বক্সার এলিয়েনটা পাঞ্চ মেরে আয়রাকে পানিতে ডুবিয়ে দেয়। আর তার পাঞ্চ পানির মধ্যে অনেক বেশি পাওয়ারফুল ছিল, কারণ ওর ভেতরে চিংড়ি মাছ আর কাঁকড়া টাইপের পাওয়ার ছিল। আর এই সব মনস্টার সম্পর্কে মোমো আজকেই ল্যাবে পড়েছে। তো যাই হোক, মোমো তখন বলে এরা পানির মধ্যে তাদের আসল শক্তি দেখাতে পারে, আর এ কারণে তাদের বর্তমান পাঞ্চ আগের চেয়ে 10 গুণ বেশি ডেঞ্জারাস হয়ে গিয়েছে। বাট তখন হঠাৎ করে মোমোর মনে পড়ে এরা তো পানির নিচে নিঃশ্বাস নিতে পারে না এবং সত্যি সত্যি দেখা যায় ওই বক্সার এলিয়েনের মুখে পানিতে ভরে গিয়েছে এবং সে দ্রুত শ্বাস নেওয়ার জন্য সাঁতার কেটে উপরে উঠে আসে। আর মোমো তখন ওকরণকে বলে এখন তার উপর আক্রমণ করো, সে হয়তো এখন একটু টায়ার্ড হবে এবং আমার বিশ্বাস টার্বোগ্যানের পায়ের শক্তির কারণে তুমি পানির মধ্যেও সুপার স্পিডে সাঁতার কাটতে পারবে। তো ওকরণ যখনই আক্রমণ করার জন্য ট্রান্সফর্ম হয় তখনই পানির মধ্যে ডুবে যায়। আর আমরা জানতে পারি যে টার্বোগ্রানির পাওয়ার পানির মধ্যে কাজ করে না, কারণ টার্বোগ্রানি সাঁতার কাটতে পারে না। তো যাই হোক, এই বক্সার এলিয়েন আই মিন মিস্টার মেন্টিস আবারও পানির মধ্যে বিস্ফোরণ করতে থাকে। আর তখন ওরা দুজন দ্রুত সাঁতার কেটে দূরে যাওয়ার চেষ্টা করে এবং বুঝতে পারছিল না ওদের কি করতে হবে। কিন্তু এই দিকে আয়রা কিন্তু পানির মধ্যে ডুবে যাচ্ছিল। তো মোমো তার পাওয়ার ব্যবহার করে আয়রাকে ওপর থেকে নিচে নিয়ে আসতে পারবে, কিন্তু এই মেন্টিস ওদের রাস্তার মধ্যে রয়েছে। তো ওকরণ তখন বলে আমি এই মেন্টিসের মনোযোগ সরিয়ে রাখবো, তুমি ওকে বাঁচাও। বাট মোমো জানতো ওকরণের দ্বারা কিছুই সম্ভব না, কারণ ওকরণ তো এখন টার্বোগ্রানির পাওয়ারে ট্রান্সফর্ম হতে পারছে না। আর ও যদি মেন্টিসের মুখোমুখি হয় ওর অবস্থা আয়রার মতো হবে, ও মারা পড়বে। তো এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। বাট মোমো তখন ওকরণকে চিৎকারি করে বলে আয়রার সাথে সে অন্তরঙ্গ সময়ের কথা মনে করিয়ে দেয়, মানে আয়রার নিচে আর ওকরণ উপরে ছিল এই জিনিসটা আর কি। তো ওকরণ তখন মোমোর হাত ধরে আসল ঘটনাটা বলে। অ্যাকচুয়ালি ও চাচ্ছিল না যে মোমোর সম্পর্কে ভুল ধারণা রাখুক। আর তখনই সেই মেন্টিস আবার ওদের উপর আক্রমণ করে। তো ওকরণ তখন মোমোকে নিয়ে পানির মধ্যে চলে যায়। আর এরপর তার আবার উপর ওঠে আর তখন ওকরণ মোমোর কাছে ক্ষমা চায়, কারণ ওকরণ এই মাত্র তাকে টাচ করেছে। আর এই ম্যান্টিসটাও তখন ওপর উঠে আসে, কারণ তারও নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছিল। আর ওই মুহূর্তে মোমোর মাথায় একটা বুদ্ধি চলে আসে, মানে সে ওকরণকে ধরে তার পাওয়ার দিয়ে সামনের দিকে ঠেলে দেবে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, মোমোর যে সাইকিক পাওয়ারটা রয়েছে সেই সাইকিক পাওয়ার দিয়ে ও ওকরণকে ধরবে এবং ওকরণকে স্পিড বোটের মতো ইউজ করে সামনের দিকে ঠেলে দেবে। আর এর ফলে তারা মেন্টিস থেকে অনেক ফাস্ট চলতে পারবে। তো যাই হোক, এটা ওরা কাজ করে। আর এরপর তারা উপরে গিয়ে আয়রাকেও ধরে ফেলে। আর মোমো তখন তার নিজের পাওয়ার ব্যবহার করে আয়রার পেটের ভেতরে যে পানি ছিল সকল পানি বের করে দেয়, আয়রার জ্ঞান ফিরে আসে। আর তারপর মোমো আয়রাকে তার কাপড় খুলতে বলে, কারণ কাপড়ের জন্য পানির মধ্যে গতি অনেক কমে যাচ্ছিল। আর আয়রা যে শুধুমাত্র আয়রাকে বাঁচানোর জন্য বলছিল তাও নয়, আমাদের চোখের একটু শান্তি দেওয়ার জন্য বলছিল। বাট আয়রা এখানে বলে আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ের আগে জামা কাপড় খুলবই না। তবে একটু পরে সে মোমোর কথা মানতে বাধ্য হয়। কি বলবো, একটু অ্যাডাল্ট একটু ফানি অন্যরকম এনিমে এটা। আর এইদিকে আমরা দেখি মেন্টিসের কাছে তখন একটা শার্প
এলিয়েন চলে আসে আর তাকে দেখে মেন্টিস ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল এখন আবার তার টাকাটাও কাটা যাবে। তবে তখনই সে দেখতে পায় এলিয়েনটার মাথাও লেসি বা নেসি ওই সাপটা কেটে ফেলেছে, শুধুমাত্র এখন তাহলে একটা সার্প এলিয়েন বেঁচে রয়েছে আর সে এখন নেসির কাছ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছিল। তো ওখানে এলিয়েনটা বলে ওঠে, আমি কি সব গাধাদের কাজে নিয়েছি, আর আমি নেসির উপর সবচেয়ে বেশি বিরক্ত, আমি এরকম একটা বোকার গাধাকে কেন নিয়ে এসেছি যে কোনো কিছু বুঝেই না, তার সামনে আসা প্রত্যেকটা জিনিসের উপরে আক্রমণ করে, কে ওস্তাদ কে ওকে ভাড়া করে এনেছে তাও বুঝে না। তো যাই হোক মেন্টিস এলিয়েনের পাওয়ারও পানির মধ্যে অনেক বেশি, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে বারবার উপরে উঠতে আসতে হচ্ছে আর এ কারণে ও করণরা ওই সুযোগে পালিয়ে যাচ্ছে। তো মেন্টিস এই ব্যাপারের জন্য ক্ষমা চায় আর তখন সার্প এলিয়েন বলে, ঠিক আছে অনেক হয়েছে, এবার আমাদের তিনজনকে মার্জ হতে হবে, মানে তিনজনের শরীরে এক করে ফেলবে যাতে আমরা তিনজনের পাওয়ার ইউজ করতে পারি। আর এইদিকে আমরা দেখি মোমো আর আয়রা দুজনে ওকারণের উপর পিঠে বসে পড়ে এবং পানির নিচে চলে যায় আর পানির নিচে তারা অনেক বড় একটা ক্রিয়েচারকে দেখতে পায় আর এই ক্রিয়েচারটা সার্প এলিয়েন, মেন্টিস আর নেসি মিলে তৈরি হয়েছে। তো এরপর ওই এলিয়েনটা করে কি নেসির পাওয়ার ইউজ করে লেজার শুট করে, তবে তার কাছ থেকে বাঁচার জন্য সবাই পানির উপরে চলে আসে এবং তারা দেখতে পায় ওই ক্রিয়েচারটা নিজের গলার মধ্যে পানি টেনে নিচ্ছে, আই মিন লেজার আক্রমণ করার জন্য তার পানির প্রয়োজন। তো কোনোভাবে যদি এই ক্রিয়েচারটার ঘাড় ভেঙে দেওয়া যায় তাহলে এই লেজার আক্রমণ আর করতে পারবে না। তো আয়রা তখন সিল্কিতে ট্রান্সফর্ম হয় এবং ক্রিয়েচারের গলা ধরে ফেলে চুল দিয়ে আর এরপর সে উপরে লাথি মারতে যায়, কিন্তু সার্পো তখন তাকে থামিয়ে দেয় আর মেন্টিস তখন তাকে একটা পাঞ্চ মেরে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। বাট মোমো তখন আবার আয়রাকে ধরে ফেলে। তো তাদের মাথায় খেলছিল না তারা কিভাবে এই মনস্টারটাকে হারাবে, কারণ ওরা তিনজন মার্জ হয়ে গিয়েছে। ওদের তিনজনের যে তিনটা দুর্বলতা, যেমন মেন্টিস পানির নিচে থাকতে পারে না বেশিক্ষণ, সাপ পানির নিচে থাকতে পারে কিন্তু ওর মাথা কাজ করে না, মানে প্রতিবন্ধী টাইপের, এটাকে ব্যাকআপ দিচ্ছে হচ্ছে এলিয়েন। তো এখন ওদের কোনো দুর্বলতা নেই, আবার ও কারণও পানির মধ্যে কিছু করতে পারবে না। বাট তখনই হঠাৎ করে শক বেশি ওদের লাগে এবং তারা তিনজনই আলাদা আলাদা হয়ে যায় আর মোমো তখন একদম ক্রিয়েচারটির মুখের সামনে ছিল। তো ওই ক্রিয়েচারটা তখন বলে, প্রথমে আমি মেয়ে তোকেই মারবো এবং তোর শরীরের মধ্যে থেকে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা নিয়ে নেব। তো এরপর ওই এলিয়েন করে কি মেন্টিসের দুই হাত দিয়ে মোমোকে পিষে ফেলতে জাগে, বাট মোমো তখন তার পাওয়ার দিয়ে এখানকার পানি সরিয়ে দেয় আর এর ফলে যেটা হয় মোমোর সাথে লেগে ওই এলিয়েনের হাতই ভেঙে যায়। আর মোমো তারপর বলে ওঠে, মেন্টিসের পাঞ্চ পানির নিচে অনেক বেশি পাওয়ারফুল, তবে পানির বাইরে অনেক বেশি দুর্বল হয়, আর এটা আমি আজকেই পড়েছিলাম। তো সার্পো তখন তার মুখ দিয়ে মোমোকে ধরে ফেলে এবং তার উপর লেজার শুট করতে লাগে, বাট তখন আয়রা তার চুল দিয়ে সার্পোর গোলা চেপে ধরে। আর ও কারণ তো পানির মধ্যে সাঁতার কাটতে পারে না, কিন্তু পানির মধ্যে আয়রার চুল ধরে ঠিকই দৌড়াতে পারে। তো ও কারণ তখন ফুল স্পিডে পানির নিচে গিয়ে মোমোকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং এই ক্রিয়েচারটাকে ফাইনাল একটা অ্যাটাক দিয়ে দুই টুকরো করে ফেলে। তো যেহেতু এলিয়েনটা মারা গিয়েছে কারণ এলিয়েনের ডোমেনও শেষ হয়ে গিয়েছে, ওরা আবার স্কুলে ফিরে আসে এবং বুঝতেই পারছে দৃশ্যটা কি, মোমোর নিচে ও কারণ উপরে একেবারে মনে করো অ্যাডাল্ট সিস্টেমে রয়েছে। তবে তার এটা ওদের খেয়াল নেই, ওরা খুব খুশি, ওরা দুজনে খুব হাসছিল। কিন্তু তখন ওদের মনে পড়ে আমরা না উলঙ্গ এবং স্কুলের মধ্যে শুয়ে রয়েছি, ডোমেন তো নেই এখন, এবং সকল স্টুডেন্টরাও ফেরত আসে এবং ওদের কি অবস্থা দেখে ফেলে এবং তারা জিজ্ঞাসা করে, তোমরা কি লিটনের ফ্ল্যাটম্যাট পাওনি, স্কুলে শুরু করে দিয়েছো এখানে? আর তখন ওরা দৌড়ে করে কি এখান থেকে পালাতে থাকে, আয়রা ওদের পিছনে দৌড়ায়। কিন্তু সবাই তখন ওদেরকে একটাই প্রশ্ন করতে থাকে, তোমরা তিনজন উলঙ্গ কেন, তিনজন কিভাবে? তো তোমাদের কাছে প্রশ্ন, ওখানে স্টুডেন্টরা কি ভাবছে এই দৃশ্য দেখে? আর এরকম একটা মনে করো অস্বস্তিকর পরিস্থিতির সাথে এপিসোডটা শেষ হয়ে যায় এবং আমি বলবো এটা মোটেও বাচ্চাদের সিরিজ নয়, তো বাচ্চাদের এই সিরিজ থেকে দূরে থাকাই ভালো। তো যাই হোক আমি বিদায় নেবো, তার আগে তোমাদের দুটো সুখবর দিই। একটা সুখবর হচ্ছে আমরা খুব অসাধারণ কিছু সিরিজ আনতে চলেছি, এমন সিরিজগুলো আনবো যেগুলো সাধারণত কেউ দেখে না, বাট অনেক ভালো সিরিজ, মানে দেখে তোমাদের ভালো লাগবে। আর আমার উপর বিশ্বাস তো তোমাদের রাখতেই হবে, তোমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা অনেক সিরিজ এনেছি যেগুলো তোমরা এনজয় করেছো। আজ পর্যন্ত এমন কোনো সিরিজ আসে নাই যেটাই তোমরা মজা পাওনি। তো খুব শীঘ্রই নতুন একটা সিরিজ শুরু হবে। আর এছাড়াও আমাদের ক্যাম্পেইনের ব্যাপারটা হয়তো জানোই, আমাদের যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আমাদের যে উইন্টার ক্যাম্পেইন সেটাতে অংশগ্রহণ করতে পারো এবং সেটাতে অংশগ্রহণ করে রয়্যাল এনফিল্ড, সুজুকি জিক্সার সহ আরো বেশ কিছু পুরস্কার জিততে পারো। শীতে তোমাদের সবার এমনিতেই হুডি কিনতে হবে, তো তোমরা যদি হুডিটা আমাদের কাছ থেকে কেনো তাহলে তুমি একটা লটারি পাবে এবং সেই লটারির মাধ্যমে কিন্তু আমরা বিজয় নির্ধারণ করবো। তবে এখানে একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে 10,000 সেল হলে আমরা কেবল এই গিভওয়েটা করবো, কারণ 10,000 সেল হলে যদি তোমার এক একটা হুডি প্রতি 100 টাকাও লাভ হয় মিনিমাম, তাহলে আমাদের মোটামুটি একটা লাভজনক অ্যামাউন্ট থাকবে, সেখান থেকে 5-6 লাখ টাকা খরচ করলে আমাদের বাঁচবে না। আর এখন আমাদের যেহেতু নতুন ব্র্যান্ড, এই জন্য এই টাকাগুলো খরচ করা মানে হচ্ছে আমাদের বিজ্ঞাপনের জন্য বা নাম করার জন্য খরচ করলাম, তাতে সমস্যা নেই। কিন্তু তোমাদের একটু হেল্প আমার প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্লিজ হুডি না পরে অন্তত একটা টি শার্ট হলো, একটা কাস্টম টি শার্ট হলো আমাদের স্টোর থেকে অর্ডার করো এবং আমার এই ক্যাম্পেইনটাকে সফল করো। কারণ দেখো 60,000 মানুষ মিনিমাম ভিডিও দেখে, 10,000 মানুষও যদি একটা করে টি শার্ট অর্ডার করে তাহলে আমাদের এই ক্যাম্পেইনটা সফল হয়ে যাবে। আর এখন আমি একটা 14 মিনিটের ভিডিও প্লে করে দেবো, আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার জন্য। এখানে এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত সব বলা রয়েছে এবং তুমি কোথায় অর্ডার করবে এবং আমাদের কাস্টমার কেয়ার লাইন সব আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিতে চলেছি আমাদের উইন্টার ক্যাম্পেইন প্রসঙ্গে। আমি একটু বিনীতভাবে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। তো তোমরা অনেকেই জানো আমাদের র্যান্ডম স্টোর নামে একটা ক্লথিং স্টোর রয়েছে এবং সেখানে কাস্টম টি শার্ট, পলো শার্ট, হুডি সহ আরো অনেক আইটেমের জিনিস পাওয়া যায়। তো তুমি যদি আমাদের স্টোর থেকে অর্ডার করতে চাও তাহলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইট আর ফেসবুক পেজ দুটোর লিঙ্কই আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এর আগে 2024 জুলাইতে আমরা একটা ক্যাম্পেইন চালু করেছিলাম আমাদের স্টোরের প্রমোশন এবং সেল বৃদ্ধির জন্য। আর সেই ক্যাম্পেইনে আমাদের কাছ থেকে তোমরা যে কোনো পণ্য কিনলে তোমাদেরকে একটা কুপন দেওয়া হতো, যার একটা অংশ থাকতো আমাদের কাছে
কাছে, আরেকটা অংশ থাকতো তোমার কাছে। তারপর সেই কুপনের উপর ভিত্তি করে লটারি করে প্রতি সপ্তাহে আমরা গিভওয়ে তো করতামই, এবং যেহেতু ওটা ছিল 3 মাসের ক্যাম্পেইন, তো ওই ক্যাম্পেইনের মেইন পুরস্কারটা ছিল হচ্ছে একটা ব্র্যান্ড নিউ জিক্সার বাইক, ছিল আইফোন 15, অ্যান্ড্রয়েড ফোন সহ নগদ 25,000 টাকা। আর তাছাড়া ওই ক্যাম্পেইন চলাকালে আমরা প্রায় 50টার বেশি হেডফোন, এয়ারপড, স্মার্ট ওয়াচ গিভওয়ে করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ক্যাম্পেইন শুরু করার পরই দেশ অস্থিতিশীল হয়ে যায়, আন্দোলন, ইন্টারনেট বন্ধ বা বিভিন্ন কারণে ওই ক্যাম্পেইনটা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ে যায়। তবে তারপরেও আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। মাত্র 1800 বা সামথিং এরকম অর্ডার আমরা পেয়েছিলাম। তবে তারপরেও আমাদের স্টোরের সম্মান বাঁচাতে, কারণ ব্যবসাতে একদিনের নয়, লাভ লস থাকবেই, আমরা তারপরেও রিস্ক নিয়ে বাইকটা গিভওয়ে করেছি এবং ফোন সহ সকল পুরস্কার বিজয়ীদের হাতে আমরা তুলে দিয়েছি। তবে আমার বাড়ি ঢাকা থেকে দূরে হওয়ার কারণে আর স্টোরটার অবস্থান হচ্ছে যাত্রাবাড়িতে, এই কারণে র্যান্ডম স্টোরের অনেক প্রোগ্রাম আমি চাইলেও অ্যাটেন্ড করতে পারি না। তো এই কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি ছিলাম না। আর তাছাড়া ওই মুহূর্তে আমরা একটা মুমূর্ষু রোগীর জন্য ফান্ডরাইজিং এ ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আগের ক্যাম্পেইনে যে বিশাল ধাক্কাটা আমরা খেয়েছি, তবে তারপরেও আমি স্বপ্ন দেখা পাবলিক, মানে আমার সাহস অনেক বেশি আর কি, রিস্ক অনেক বেশি নিতে পারি। আর আমার যে পার্টনার, ও তো ইয়ং, ও অনেক রিস্ক নিতে সাহস পায় বা অনেক ভালোবাসে। তো আমি আর আমার পার্টনার মিলে এবার আরো বড় ধরনের একটা রিস্ক নিয়েছি। হয় এবার আমরা উঠবো, নয়তো আমরা একেবারে বসে যাব। তো র্যান্ডম স্টোর থেকে আমরা যে উইন্টার ক্যাম্পেইনটা স্টার্ট করেছি, এইবার এই উইন্টার ক্যাম্পেইনে আমাদের প্রথম পুরস্কার হিসেবে থাকছে হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার এবিএস। আমরা চাইলে নর্মালটা দিতে পারতাম, তবে আমরা ইচ্ছে করে এবিএসটা নিয়েছি যাতে তুমি ভালো জিনিসটাই পাও। 25,000 টাকার জন্য হুদাই আমি কিপটা আমি করিনি আর কি। তো ওটার বাজার মূল্য হচ্ছে 3,65,000 টাকা। আর সেকেন্ড পুরস্কারও কিন্তু আরেকটা ধামাকা রয়েছে, সেটা হচ্ছে গতবার আমরা আইফোন দিয়েছিলাম সেকেন্ড পুরস্কার হিসেবে, এবার আমরা আইফোন দিচ্ছি না, এবার আমরা দিব হচ্ছে জিক্সারের একটা মোনোটোন বাইক। তবে এটা নিউ বাইক হবে না, এটা একটা সেকেন্ড হ্যান্ড বাইক হবে আর কি। কাগজপত্র সব কমপ্লিট করা থাকবে, তুমি শুধুমাত্র বাইকটা নিয়ে নেম ট্রান্সফার করে চালাবে। আমি খোলা মনের মানুষ, আমি সরাসরি খোলা মনেই বললাম। মানে প্রথমে প্ল্যান ছিল আমরা একটা আইফোন দেবো, কিন্তু আমার কাছে মনে হলো আইফোনের যে বাইকটা দিলে কেমন হয়, কিন্তু বাইকের খরচ তো আবার অনেক বেশি, 2 লাখ টাকা লেগে যায়। তো পরে চিন্তা করলাম তাহলে আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইকই দিই। চকচকা একটা সেকেন্ড হ্যান্ড বাইক দিলাম, অন্তত কি হলো, আমার ক্যাম্পেইনে 2টো বাইক হলো, দুজনকে আমি বাইক দিতে পারবো, এবং ফোনের চেয়ে বাইকটা কাজেও লাগবে বেশি। একটা ফোন তো পরের বছরই মনে করো তোমার আর ক্রেজ থাকে না, শেষ হয়ে যায়, কিন্তু বাইকটা তুমি 5 বছর তুমি ইউজ করতে পারবে। তো তাহলে দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে এটা ব্ল্যাক বা ব্লু, তুমি যে কালার চাইবে সেই হিসেবে আমরা কিনে তোমাকে গিফট করব, এবং অবশ্যই পেপার টেপার করা থাকবে। আর তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে একটা ল্যাপটপ। চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে রেডমি নোট 14, যেটা খুব সম্প্রতি এসেছে, খুবই লেটেস্ট একটা ফোন। আর পঞ্চম পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে একটা ট্যাব। আর এছাড়াও ছোট বড় আরো অসংখ্য পুরস্কার থাকবে। টোটাল আমরা 10 জনকে পুরস্কৃত করবো আর কি। আর আমি যেমন বলেছি এবারের ক্যাম্পেইন আমি নিজে হ্যান্ডেল করব, তো সবকিছু আমার হাত দিয়ে হবে। আর গত 5 বছর ধরে যারা আমার সাথে রয়েছে তারা জানো যে আমার অডিয়েন্সের ক্ষতি হোক এরকম কোনো কিছু আমি করব না। এবং আমি চাইলে মনে করো অমুক অ্যাপের সাইন আপ করিয়ে, ট্রেডিং করিয়ে, সে কোনো সিস্টেম আমি ইনকাম করতে পারতাম। 5 বছর ধরে যারা আমার সাথে রয়েছে তারা জানো যে আমি কেমন মানুষ, আমি ক্লিয়ার কাট এবং আমি আমার অনেস্টি নিয়ে যথেষ্ট গর্ববোধ করি। তবে সারপ্রাইজ কিন্তু এখানেই শেষ নয়। অনেকেই দুঃখ করো যে আমার ভাগ্য খারাপ, তাই আমি হয়তো বিজয় হতে পারবো না, এইসব বাইকটাকে আমি পাবো না। কিন্তু র্যান্ডম স্টোরে এবার এমন একটা আমি সিস্টেম করেছি, সেটা হচ্ছে একটা শিওর শর্ট অর্ডার সিস্টেম করেছি। যেমন তুমি যদি 2টা হুডি কেনো তাহলে তোমার ডেলিভারি চার্জ লাগবে না, ডেলিভারি চার্জ আমরা দিয়ে দেবো 2টো হুডি কিনলে, এবং 2টো হুডির বিপরীতে কুপন পাচ্ছ 3টা। আর 4টা হুডি যদি অর্ডার করো তাহলে পাবে হচ্ছে একটা হেডসেট সাথে 5টা কুপন, মানে একটা কুপন বেশি। আবার 6টা হুডি যদি অর্ডার করো তুমি পাবে হচ্ছে একটা এয়ারপোর্ট সাথে 7টা কুপন, মানে 2টো কুপন বেশি পাচ্ছ। আর 7টা হুডি অর্ডার করলে তুমি পাবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ সাথে 9টা কুপন, মানে তুমি 2টো কুপন বেশি পাচ্ছ। তবে এই শিওর শর্ট অপশনটা শুধুমাত্র হুডির ক্ষেত্রে প্রযোজ্য। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি কয়েকজনে মিলে অর্ডারটা করো তাহলে তোমার পার্সেল খরচটাও কম লাগলো, বা তোমরা তোমাদের মন মতো ডিজাইনটা করিয়ে নিয়ে তারপর হুডিগুলো অর্ডার করলে, তার এর ফলে কি হলো, পছন্দসই জিনিসও পেলে, পার্সেল খরচ কম লাগলো, আবার গিফটও পেলে একটা শিওর। আর সাথে কুপন বা লটারির টিকিট তো বেশি আসলোই। আর শুধুমাত্র হুডি নয়, যে কোনো টি শার্ট বা আমাদের যে কোনো পণ্য অর্ডার করলেই তুমি কিন্তু টিকিট বা কুপনটা পাচ্ছ। আর তাছাড়া তুমি তো জানোই যে আমাদের এখানে তুমি তোমার পছন্দ মতো টি শার্ট বা হুডি ডিজাইন করে তারপর নিতে পারবে, যেটা তোমাকে সবার চেয়ে ইউনিক বানাবে। তো কতদিন এই ক্যাম্পেইন চলবে বা কবে আমরা ড্র করে বিজয় নির্ধারণ করব? তো যেহেতু এটা শীতকালীন ক্যাম্পেইন, তো এর জন্য নভেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে। তবে এটা মনোযোগ দিয়ে শোনো, এই ক্যাম্পেইন কিন্তু দিন হিসেবে নয়, সেলিং টার্গেট হিসেবে চলবে। আমাদের টার্গেট হচ্ছে অন্তত 10,000 যে কোনো পণ্য বিক্রি করা। আমি আবারও বলছি, অন্তত 10,000টা সেল আমাদের করতে হবে, সেটা হোক টি শার্ট, এটা হোক যে কোনো কিছু। আমরা এখন র্যান্ডম স্টোরের জন্য প্রফিট না, আমরা র্যান্ডম স্টোরের জন্য এখন নাম কামাতে চাই, যাতে র্যান্ডম স্টোরকে পুরো বাংলাদেশের মানুষ চেনে। তো এর জন্য আমাদের নিজেদের লাভ যাই থাক না কেন, আমরা চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ক্যাম্পেইন চালিয়ে আমাদের র্যান্ডম স্টোরটাকে অনেক বড় করা। তো যাই হোক, আমি আবার বলছি, যদি 10,000টা টি শার্টও আগামী 30 দিনে সেল হয়ে যায়, আমরা তখনই ড্র করে পুরস্কার দেবো। আবারও বলছি আমি, এটা কিন্তু সময় ভিত্তিক ক্যাম্পেইন না, এটা টার্গেট ভিত্তিক ক্যাম্পেইন। আর পূর্বে যে লসটা হয়েছে সেটা রিকভারি না করতে পারলে আমরা এত বড় বড় পুরস্কার দিতে পারবো না। এবং তোমরা কিভাবে জানবে যে কতগুলো অর্ডার এসেছে, আমি বেমানি আবার করলাম কিনা? আমরা অনলি স্ট্রিট ফাস্টের মাধ্যমে পার্সেল পাঠাই। তুমি নিজে যদি পার্সেল নাও, দেখবে আমরা স্ট্রিট ফাস্টের মাধ্যমে পাঠাই। তো ওখানে যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে কতগুলো সেল
সেল হলো প্রত্যেকটা সেলের হিসাব আমাদের র্যান্ডম স্টোরের যে পেজ রয়েছে সেখানে মাই ডেতে প্রতিদিন দেওয়া হবে। মানে তুমি প্রতিদিন আপডেট পাচ্ছ যে আমাদের 10,000 সেলিং এর যে টার্গেট তার কত কাছে আমরা পৌঁছতে পারছি, আর যখন 10,000 সেলিং হয়ে যাবে তখনই আমরা ড্র করব। তো যাই হোক, এই ক্যাম্পেইনের জন্য কিন্তু আমি গতকাল গিয়েছিলাম ঢাকায় রয়্যাল এনফিল্ডের তোমার শোরুমে বুকিং দেওয়ার জন্য। তো এই ব্লু হান্টার 350 ABS ভার্সনেরটা আমি বুকিং দিয়ে এসেছি, আর এর সাথে আমার জন্য এই ক্লাসিক 350 রেড কালারেরটা বুকিং দিয়েছি। আর বুকিং অনুযায়ী আমরা বাইকগুলো হাতে পাবে হচ্ছে 2025 সালের জুন মাসে, মানে এটাই ইফাদ গ্রুপ আমাদেরকে বলেছে। তো এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, তাহলে যদি আগামী 30 দিনের মধ্যে 10,000 টি শার্ট বা যে কোনো পণ্য যদি বিক্রি হয় তাহলে তো আপনি ড্র করবেন বললেন, তখন তাহলে রয়্যাল এনফিল্ড বাইক দেবেন কিভাবে? কারণ বাইক তো হাতে পাবেন আপনি আরো 8 মাস পরে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমার কাছে দুটো অপশন রয়েছে। যদি টার্গেট ফিল আপ ফেব্রুয়ারির মধ্যে হয় কিংবা 1 মাসের মধ্যেও হয়, আমি ওই 10,000 সেল যদি হয়ে যায় তখনই আমরা ড্র করব। আর তুমি যদি রয়্যাল এনফিল্ড উইনার হও এবং তুমি যদি বলো আমার রয়্যাল এনফিল্ডই লাগবে, তাহলে আমরা যেটা করব, আমরা যে বুকিং দিয়েছি সেটা রিসিপ্ট তোমাকে দেব এবং বাকি যে টাকাগুলো রয়েছে 3,40,000 টাকা সেটা তোমার হাতে দেব বা আমাদের কাছে রাখবো। এবং এরপর যখন ইফাদ গ্রুপ থেকে ডেলিভারিটা দেওয়া হবে বাইকটা, তখন আমার নিজ এলাকাতে বিশাল বড় একটা কনসার্ট করে এবং আরো কিছু ইউটিউবারদের নিয়ে তোমাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আর যদি তুমি মনে করো তুমি এতদিন ওয়েট করবে না, তোমার রয়্যাল এনফিল্ড লাগবে না, তুমি 8 মাস ওয়েট করতে পারবে না, 6 মাস ওয়েট করতে পারবে না, সমস্যা নেই। তুমি যদি মনে করো তোমার রয়্যাল এনফিল্ড লাগবে না, তাহলে তুমি সুজুকি জিক্সার এসএফ, ট্যারো জিপি, জিপিএক্স ডেমন, এপ্রিলিয়া জিটিআর, ইয়ামাহা ফেজার ভার্সন 2, পালসার এনএস 250 সিসি বা ইয়ামাহা এফজেড-এক্স কিংবা কেটিএম ডিউক নিতে পারবে। বাট এই কয়টা বাইকের মধ্যে থেকে নিতে হবে, অন্য কোনো বাইক নিতে পারবে না। কারণ আমরা যেটা ভিডিও করব পরবর্তী ক্যাম্পেইন যে চালাবো, নর্মাল বাইক তো আমরা দেখাতে পারবো না। তো মোটামুটি একটা ভালো বাইকে তোমার সিলেক্ট করতে হবে এর মধ্যে থেকেই। আর এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, রয়্যাল এনফিল্ডের দাম হচ্ছে 3,65,000 টাকা। তো এইসব বাইকের দাম তো তার চেয়ে কম, সমস্যা নেই। ধরো তুমি রয়্যাল এনফিল্ডের জন্য যদি অপেক্ষা না করো, তুমি পালসার এনএস 250 সিসির বাইকটা নিয়েছো, তো ধরো পালসারের এই বাইকটার দাম হচ্ছে 3,40,000, তাহলে কি হবে, আমি তোমাকে পালসার বাইকটাও দেবো প্লাস আরো 25,000 টাকা তোমাকে হ্যান্ড ক্যাশ পুরস্কার হিসেবে দেওয়া হবে। মানে তোমার টোটাল 3,65,000 টাকার যে রয়্যাল এনফিল্ডের দাম সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর আমি আবারও বলছি, এবার পুরো ক্যাম্পেইনটা আমার হাতে আমি নিয়ন্ত্রণ করব, কারণ ইউটিউবের কাজ কাম কমে গিয়েছে, কয়দিন ইউটিউবিং এ টিকতে পারবো জানি না। আমি বিজনেসের দিকে খুবই ফোকাসড। তো এবারের ক্যাম্পেইনটাও আমার হাতে হবে এবং এরপর আমার এলাকাতেই ধুমধাম করে অনুষ্ঠান কনসার্ট করে পুরস্কারগুলো হাতে তুলে দেবো। একচিলাই কি হবে, আমার সাথে তোমার দেখা হবে, মিট আপ হবে, আড্ডা হবে এবং ওই অনুষ্ঠানে তোমার অনেক পছন্দের ইউটিউবাররা থাকতেই পারে, ওইটা সারপ্রাইজই থাকে কে থাকবে, তাদের সাথে একটা মিট আপ হয়ে গেল। আর আরেকটা ব্যাপার, যারা আমার উপজেলার বা আমার জেলার, তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে ডাইরেক্ট প্রোডাক্ট নিতে পারবে। আমার বাড়ির সামনে ছোট্ট একটা আউটলেট তৈরি করেছি প্রোডাক্ট ডিসপ্লের জন্য, তুমি চাইলে এখান থেকেও প্রোডাক্ট নিতে পারবে, আমার হাত থেকে প্রোডাক্ট নিতে পারবে, সমস্যা নেই। আর আরেকটা মজার ব্যাপার বলি, প্রতি 10 দিন অন্তর অন্তর আমাদের বাড়িতে আমার পার্টনার আসবে এবং আমরা একসাথে এখানে লাইভ করবো এবং লাইভ করে লাইভে লটারির মাধ্যমে আমরা হেডফোন এয়ারপড বোনাস হিসেবে গিভওয়ে করবো। যারা আগের ক্যাম্পেইন দেখেছো তারা তো জানো এটা কিভাবে হয়। আর এই গিভওয়েতে যারা পুরস্কার জিতবে তারা যদি বলো আমাকে পার্সেল করে দেন, পার্সেল করেও আমরা দিতে পারি, কিংবা তুমি যদি চাও যে আমার হাতে থেকে আমার বাড়িতে এসে পুরস্কার জিতবে, আমার সাথে একবেলা ডাল ভাত খেয়ে গেলে কোনো সমস্যা নেই, তুমি এভাবেও নিতে পারবে। তো বুঝতেই পারছো এবারের ক্যাম্পেইন নিয়ে আমি কতখানি সিরিয়াস। আর সত্যি কথা বলতে লস দেওয়ার মতো অবস্থানে এখন আর আমি নেই। আর আমি যেমন বলেছি আমার ইউটিউবিং এর ক্যারিয়ারও হয়তো মনে হয় শেষের দিকে, এই জন্য এই বিজনেস একটু বেশি ফোকাস দিচ্ছি। তো আমি আশা করছি তোমরা আমাকে হতাশ করবে না। আমি অনেক সাহস নিয়ে অনেক রিস্ক নিয়ে এই ক্যাম্পেইনটা দিয়েছি, আশা করছি এইবার অন্তত সফল হবো, তোমরাও খুশি হবে, আমরা একটু লাভের মুখ দেখবো এবং একসময় র্যান্ডম স্টোরি এত বড় হবে যে কোনোদিন যদি আমার ইউটিউবিং নাও থাকে অন্তত না খেয়ে মরতে হবে না। তো এই জন্য কন্টিনিউয়াসলি ক্যাম্পেইন আমরা চালাতে থাকবো একটার পর একটা, কিন্তু এই ক্যাম্পেইন সফল করার দায়িত্ব কিন্তু তোমাদেরই ভাই। তো যাই হোক, ক্যাম্পেইন আজকে থেকে স্টার্ট হচ্ছে। আর তুমি তোমার পণ্য অর্ডার করতে এখনই চলে যাও আমাদের ফেসবুক পেজে বা আমাদের ওয়েবসাইটে, ডিসক্রিপশন পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তবে তুমি যদি ফেসবুক পেজে মেসেজ করো, রিপ্লাই যদি একটু দেরিতে আসে বিরক্ত হয়েও না, কারণ বুঝতেই পারছো কোনো কারণে লেট হতেই পারে। আর আরেকটা কথা বলি, এখন তোমরা যে অর্ডার করবে তোমাদের কুপনগুলো একটু অন্যরকম হতে পারে, কারণ জিক্সার বাইকটা পূর্বে আমাদের লিস্টে ছিল না। প্রথমে আমরা আইফোনের হিসাবে টিকিট বা কুপন তৈরি করেছিলাম, তো ওই জিক্সার বাইক দিয়ে নতুন করে আবার কুপন তৈরি করা হবে। তবে তোমার শঙ্কার কোনো কারণ নেই, দুটো কুপনই সেম কাজ করবে, মানে তোমার কাছে যে কুপনই থাক সেই কুপনেই লটারি হবে, কোনো প্রবলেম নেই। তো আমি বিদায় নিচ্ছি, কিন্তু তোমরা এখনই গিয়ে অর্ডার করে দাও এবং তোমার বন্ধু বান্ধব বা পরিচিত সবাইকে জানিয়ে দাও, তারা যেন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। কে জানে হয়তো তোমার ভাগে একটা রয়্যাল এনফিল্ড লেখা রয়েছে, কিংবা একটা জিক্সার এসএফ, কিংবা একটা ল্যাপটপ, মোবাইল ফোন বা একটা ট্যাব। তো গত ক্যাম্পেইন যে ফেল খেয়েছে বা লস প্রজেক্ট হয়েছে এতে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু এই ক্যাম্পেইন যেন ভাই ফেল না হয়। আর আমি তোমাদেরকে প্রমিস করছি, আমি যখন ফ্রি ফায়ারে ছিলাম তখন আমি লাখ লাখ টাকা খালি ফ্রি ফায়ারের উন্নতির জন্য ভেঙেছি। ফ্রি ফায়ারের কোম্পানি থেকে আমি কিন্তু কোনো টাকা কখনো পেতাম না, এবং ওই ফ্রি ফায়ারে থাকতে আমার প্রচুর গিভওয়ে করার অভ্যাস ছিল। তো এখন যে আমি ব্যবসায় এসেছি তারপরও আমি সেম অভ্যাসটাই রাখতে চাই। এবং তোমরা যদি এই ক্যাম্পেইনটা সফল করো, তুমি নিশ্চিত থাকো সামনে আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ভাই আমাদের টোটাল ক্যাম্পেইনে 30% যদি লাভ থাকে দ্যাটস এনাফ ফর আস, বাকি 70% বা 60% গিভওয়ে করে দিলে আমাদের কোনো প্রবলেম নেই। তো ক্যাম্পেইনটা সফল করার জন্য যাও ডিসক্রিপশনে বা পিন
কমেন্টে, ওখান থেকে আমাদের ফেসবুক পেজে গিয়ে এখনই অর্ডার করে দাও, বা তুমি তোমার পছন্দ মতো একটা ডিজাইন গুগল থেকে ডাউনলোড করে পাঠিয়ে দাও ওদেরকে, আর তারপর ওরা সুন্দর করে তোমার ডিজাইনটা বা তোমার মনের মতো করে হুডি বা টি শার্ট তৈরি করে দেবে। তো আমি বিদায় নিচ্ছি এবং তোমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করো। আশা করছি এবার আমরা সবাই মিলে এই ক্যাম্পেইনটাকে সফল করতে পারবো ইনশাল্লাহ।